কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর তোমরা তোমাদের পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞানের পরের পরীক্ষা। তো আমি রাষ্ট্রবিজ্ঞানের একটা ধুম ধারাক্কা সাজেশন তোমাদের জন্য আমি রেডি করেছি। তো তোমরা জানো আমি জেলার বাইরে আছি, কোথায় আছি সেটা বলবো না, এখান থেকে যাই তারপরে বলে দিব। তো তোমাদের জন্য আমি সম্পূর্ণ একদম সাজেশন যেটা রেডি করেছি এটা ইউটিউবে একদম সম্পূর্ণ ফ্রিতে দিব। আর তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত সাজেশনটা দেখবে। আর একটা জিনিস লক্ষ্য করবে, তোমরা প্রথম অধ্যায় সেকেন্ড অধ্যায় এভাবে পড়ো না, আমি এভাবে করিনি। আমি সাজেশনটা প্রথমে ষষ্ঠ অধ্যায় দিয়েছি, তারপরে পঞ্চম অধ্যায়, তারপরে চতুর্থ অধ্যায়, তারপরে তৃতীয় অধ্যায়, তারপরে দ্বিতীয়, তারপরে প্রথম অধ্যায়, অর্থাৎ লাস্ট থেকে আমি এসেছি। ওই জন্য তোমরা দেখবে লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত সাজেশনটা। আর এই সাজেশনটা পড়ে তুমি অবশ্যই অবশ্যই কমন পাবে। খালি দুটি কথা মনে রাখতে হবে তোমাকে। এক, আমি যে প্রিভিয়াস ক্লাসগুলো করাইছি সেই ক্লাসগুলো তোমরা একবার দেখে নিও, সঙ্গে এই সাজেশনটা দেখে তুমি পরীক্ষা দিতে যেও। আমি তোমাদের কথা দিচ্ছি অবশ্যই সাজেশন থেকে কমন অবশ্যই তোমরা পাবে। এই সাজেশনটা যদি তোমার উপকার মনে হয়, আমি যেহেতু বাইরে এসেও তোমাদের জন্য পরিশ্রম করছি, তাহলে তুমি অবশ্যই তোমার বন্ধুদের মাঝে এই সাজেশনটা শেয়ার করবে। তুমি উপকার হলে তোমার বন্ধুদেরও উপকার করবে, আর এইভাবে আমার পরিশ্রমটাও ভালো লাগবে পরিশ্রম করতে। তো অবশ্যই তুমি ভিডিওটি শেয়ার করে দিও এবং চলো সাজেশনটা শুরু করা যাক। এই আমার হাতের কাগজ, চলো শুরু করা যাক। ষষ্ঠ অধ্যায়ে আমরা আলোচনা করি। 1 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর অধ্যায় বিদেশ নীতি থেকে। এনপিটি চুক্তি কবে স্বাক্ষর হয়? উত্তর হবে 1970 সালে। 2 নম্বর, দিল্লি লাহোর সমঝোতা এক্সপ্রেস চালু হয়, মনে রাখবে 1976 সালে। 3 নম্বর প্রশ্ন, কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর মনে রাখবে নওয়াজ শরীফ। দিল্লি লাহোর বাস পরিষেবা চালু হয় কার আমলে? উত্তর মনে রাখবে বাজপেয়ীর আমলে, অটল বিহারী বাজপেয়ীর আমলে। 5 নম্বর প্রশ্ন, ভারত বাংলাদেশ যৌথ সামরিক বাহিনীর নাম কি? উত্তর মনে রাখবে মুক্তি বাহিনী। 6 নম্বর প্রশ্ন, তিস্তা জলবন্টন সমস্যা কোন দুটি দেশের সমস্যা? মনে রাখবে বাংলাদেশ আর ভারতের মধ্যে সমস্যা। ভারত লিখিনি, এখানে ভারত হবে। 123 চুক্তি 1, 2, 3 চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও আমেরিকার মধ্যে 2007 সালে। 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট। 9 নম্বর, সিটিবিটির পুরো নাম কি? কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, যেটা 1996 সালে স্বাক্ষরিত হয়। এই ট্রিটি কিন্তু ভারত স্বাক্ষর করেনি, এটাও মনে রাখবে। সাপটা পুরো নাম কি? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। 10 নম্বর প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, সার্কের পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা মনে রাখবে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বর, ব্রিক্সের সদস্য কয়জন? মানে কটি দেশ? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং শ্রীলঙ্কা। এই 5টি দেশ হলো ব্রিক্সের সদস্য। এবার দেখো, ভারতের পূর্ব তাকাও নীতি কে রূপায়ণ করেন? মনে রাখবে মনমোহন সিং। 14 নম্বর প্রশ্ন, ভারতের পরমাণু নীতির মূল কথা কি? নো ফার্স্ট স্ট্রাইক, প্রথমে আঘাত নাই। এই কথাটা বলেছিল অটল বিহারী বাজপেয়ী, এটাই মনে রাখবে। তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো করবে, ক্লাসগুলো থেকেও অনেক ইম্পর্ট্যান্ট থাকে, এখানে জাস্ট সাজেশনটা দিয়েছি। 15 নম্বর প্রশ্ন, গুজরাল নীতির প্রবক্তাকে? ইন্দ্র কুমার গুজরাল, এটা মনে রাখবে। 16 নম্বর প্রশ্ন, সাফটা নয়, SAFTA, সাফটার পুরো নাম কি? মনে রাখবে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। 17 নম্বর প্রশ্ন মনে রাখো, ভারত কার নেতৃত্বে পরমাণু সংক্রান্ত কর্মসূচি হয়? মনে রাখবে হোমি জাহাঙ্গীর ভাবার নেতৃত্বে ভারতে পরমাণু সংক্রান্ত কর্মসূচি হয়। অধ্যায় থেকে তোমরা পিডিএফটিও লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে যুক্ত করা হয়েছে অপশন সহ। দেখো, আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক কি? অপশনগুলো তোমরা দেখে নেবা, আমি শুধু উত্তর বলছি। উত্তর ক, নেহেরু। 2 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি? মনে রাখবে বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা। 3 নম্বর প্রশ্ন, সার্ক কি? মনে রাখবে সার্ক হলো একটি আঞ্চলিক সংগঠন, অপশন এ সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, সার্ক গঠিত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর দ্বারা, তাই না? দক্ষিণ এশিয়ার দেশগুলোর দ্বারা সার্ক গঠিত হয়েছে। মনে রাখবে সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়, এটা মনে রাখতে হবে। এরপরে প্রশ্ন দেখো, বর্তমানে সার্কের সদস্য কয়টি? মনে রাখবে বর্তমানে সার্কের সদস্য হলো 8টি। আগে 7টি ছিল, বর্তমানে 8টি। নতুন দেশটির নাম কি? নতুন দেশটির নাম হলো আফগানিস্তান। কবে যুক্ত হয়? 2007 সালে, এটা মনে রাখবে। সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? মনে রাখবে সার্কের স্থায়ী সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। 8 নম্বর প্রশ্ন, আমরা কোনো পক্ষ বা সামরিক একটি পক্ষেরই অন্তর্ভুক্ত? উক্তিটি কার? উত্তরটি হচ্ছে জওহরলাল নেহেরু। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, তামিল জঙ্গি গোষ্ঠী LTTE এর পুরো নাম কি? মনে রাখবে LTTE এর পুরো নাম হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিল এলম, এটা হচ্ছে অপশন সঠিক উত্তর। কাশ্মীর সমস্যা ভারতের সঙ্গে কোন দেশের প্রধান সমস্যা? মনে রাখবে পাকিস্তান, কাশ্মীর প্লাস পাকিস্তান। ভারত পাকিস্তানের মধ্যে তাশখন্দের চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1966 সালে তাশখন্দের চুক্তি স্বাক্ষরিত হয়, অপশন ক সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, কাদের মধ্যে তাশখন্দের চুক্তি স্বাক্ষরিত হয়? মনে রাখবে লাল বাহাদুর শাস্ত্রী এবং আইয়ুব খান এর মধ্যে তাশখন্দের চুক্তি স্বাক্ষরিত হয়। তোমরা এখানে পাবে যে তাশখন্দের চুক্তি ভারত পাকিস্তানের
পাকিস্তানের সঙ্গে ভারতের হয়েছিল, তো ভারতের পক্ষে ছিল লাল বাহাদুর শাস্ত্রী, পাকিস্তানের পক্ষে আইয়ুব খান। 13 নম্বর প্রশ্ন দেখো, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? মনে রাখবে 1972 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন দেখো, সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কার কার মধ্যে? ভারত ও পাকিস্তানের মধ্যে। 15 নম্বর প্রশ্ন, নরেন্দ্র মোদী সরকার 2019 সালের আগস্ট মাসে ভারতীয় সংবিধানের কোন ধারাটি বিলোপের ব্যবস্থা করেন? হবে 370 নম্বর ধারা। 16 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশ যৌথ সামরিক বাহিনীর নাম কি? মনে রাখবে মুক্তি বাহিনী, যেটা আগেও বললাম আমি। 17 নম্বর প্রশ্ন, নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের কবে জন্ম হয়? 1971 সালে বাংলাদেশের জন্ম হয়। তিস্তা জলবন্টন সমস্যা কোন দুটি দেশের প্রধান সমস্যা? ভারত এবং বাংলাদেশ। 19 নম্বর প্রশ্ন, ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? নরসিংহ রাও হবে সঠিক উত্তর, অপশন গ সঠিক উত্তর। এটা বলা হলো 123 চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের সঙ্গে কার? আমেরিকার। 21 নম্বর প্রশ্ন, 123 চুক্তি কোন দুটি দেশের কবে স্বাক্ষরিত হয়েছিল? 2007 সালে স্বাক্ষরিত হয়েছিল, সঠিক উত্তর। এরপর 22 নম্বর প্রশ্ন, ভারত রাশিয়ার আন্তঃ সরকারি কমিশনের নাম কি? উত্তর হবে IRIGC, সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, দ্য মেকিং অফ ফরেন পলিসি এই গ্রন্থের লেখককে? উত্তর হবে জোসেফ ফ্রাঙ্কেল, এই গ্রন্থের লেখক। 24 নম্বর প্রশ্ন, 1985 খ্রিস্টাব্দে সার্ক গঠনের প্রস্তাব গৃহীত হয় বাংলাদেশের রাজধানী ঢাকায়, সঠিক উত্তর। কোন দেশের বাধাদানের ফলে চীন এখনও সার্ক গ্রুপের সদস্য পদ হয়নি? ভারত হবে সঠিক উত্তর, অপশন বি সঠিক উত্তর। 26 নম্বর, ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র কবে স্বাক্ষরিত হয়? 1999 সালে, সঠিক উত্তর। 27, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠনটির নাম কি? এসিয়ান হবে সঠিক উত্তর। প্রশ্ন লক্ষ্য করো, নিম্নলিখিত কার প্রধানমন্ত্রিত্বকালে ভারতের পররাষ্ট্রনীতির গুজরাল মতবাদ উত্থাপিত হয়? মনে রাখবে গুজরাল মতবাদ উত্থাপিত হয় HD দেবগৌড়া এই প্রধানমন্ত্রিত্বকালে। কোন ভারতীয় প্রধানমন্ত্রী চীনের সাথে পঞ্চশীলে স্বাক্ষর করেন? মনে রাখবে অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। এরপর পরের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1954 সালে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারত পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ কবে ঘটায়? 1998 সালে ঘটায়। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? নো ফার্স্ট স্ট্রাইক, প্রথমে আঘাত নয়। 10 নম্বর প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশের বাধাদানের ফলে চীন এখনও সার্কের সদস্য পদ পায়নি? দেশ হবে ভারত, ভারতের বাধাদানের ফলে পায়নি। এরপরে প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়? 1999 সালে কার্গিল যুদ্ধ হয়েছিল। শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় কবে? 1987 সালে শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায়। এরপর সিটিবিটির প্রণাম কি? কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রিটি, কোথায় আছে? অপশন সি হবে সঠিক উত্তর। এরপর দেখো, বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? বান্দুং সম্মেলন হচ্ছে 1955 সালে হয়েছিল বান্দুং সম্মেলন। বেলগ্রেড সম্মেলন কবে হয়? 1961 সালে বেলগ্রেড সম্মেলন হয়। এরপর দেখো, ভারতের বিদেশ নীতি কোন মূল নীতির উপর ভিত্তি করে গঠিত? মনে রাখবে জোট নিরপেক্ষতা। এই 33টা PDF থেকে অবশ্যই মনে রাখবে। পঞ্চম অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখো। 1 নম্বর, বর্তমান ভারতের স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় দল কয়টি? মনে রাখবে 6টি। 2 নম্বর প্রশ্ন, কংগ্রেস আধিপত্যতাকে দ্য কংগ্রেস সিস্টেম কে বলেছেন? রজনী কোঠারি নামে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী। 3 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দল ছাড়া রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন, এ কথা বলেছেন অ্যালান বল। অ্যালান বল আরেকটা কথা বলেছিল, দলহীন গণতন্ত্র অচল, এটাও মনে রাখবে। কে বলেছিল? অ্যালান বল হবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, দল ব্যবস্থা প্রথম কথায় শুরু হয়? উত্তর হবে ইংল্যান্ডে। 5 নম্বর প্রশ্ন, একদলীয় রাজনৈতিক ব্যবস্থা কোথায় দেখা যায়? চীন, উত্তর কোরিয়া, কিউবা এবং ভিয়েতনাম। 6 নম্বর প্রশ্ন, দ্বিদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায়? মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে। 7 নম্বর প্রশ্ন, বহুদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায়? উত্তর মনে রাখবে ভারত, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা এবং ফ্রান্সে। 8 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের প্রতীক, নির্বাচন পরিচালনা, রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান, আঞ্চলিক বা জাতীয় দল নির্বাচন কে করেন? মনে রাখবে নির্বাচন কমিশন। এখান থেকে প্রশ্নটা এমন আসবে যে রাজনৈতিক দলের প্রতীক কে দেন? উত্তর হবে নির্বাচন কমিশন। এগুলোর মধ্যে একটা আসতে পারে। 9 নম্বর প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টিতে ভাঙন কবে ধরে? 1964 সালে। পরের প্রশ্ন, রাজনৈতিক দলের কাজ কি? মনে রাখবে সরকার এবং জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা। 11 নম্বর প্রশ্ন, স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা কোথায় পাওয়া যায়? সুইডেনে। 12 নম্বর প্রশ্ন, অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায়? ফ্রান্সে। 13 নম্বর প্রশ্ন, ভারতের রাজনৈতিক দল সংবিধান স্বীকৃতি কবে লাভ করে? 1985 সালের 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের রাজনৈতিক দল সংবিধানের স্বীকৃতি লাভ করে।
এরপরের প্রশ্ন 14 নম্বর দেখো, দলত্যাগ বিরোধী আইন কবে পাস হয়? 1985 সালের 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন পাস হয়। এমন পরীক্ষা আসবে যে কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন পাস হয়? মনে রাখবে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 15 নম্বর প্রশ্ন, বর্তমানে 6টি জাতীয় দল যে আছে তাদের নামগুলো বলো। বিজেপি ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি মানে বিএসপি, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্ক্সবাদ, আম আদমি পার্টি। 16 নম্বর প্রশ্ন, যেখানে বিরোধী দল নেই সেখানে গণতন্ত্র নেই, এ কথা কে বলেছেন? এ কথা বলেছিলেন আইভর জেনিংস। 17 নম্বর প্রশ্ন, জাতীয় দল হতে হলে একটি পার্টিকে অন্তত কটি রাজ্যে আঞ্চলিক দল হিসাবে থাকতে হবে? উত্তর 4টি রাজ্যে। 18 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রে প্রথম অকংগ্রেসী সরকার কবে গঠিত হয়? 1977 সালে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, তোমরা অবশ্যই পড়ে যাবে। ভারতের প্রথম কমিউনিস্ট সরকার কোথায় গঠিত হয়? মনে রাখবে কেরালায়। 20 নম্বর প্রশ্ন, ভারতের অধিকাংশ রাজনৈতিক দল কোন দল থেকে সৃষ্টি হয়েছে? মনে রাখবে কংগ্রেস থেকে। 21 নম্বর প্রশ্ন, ভারতের দল ব্যবস্থাকে একদলীয় প্রাধান্যযুক্ত বহুদলীয় ব্যবস্থা কে বলেছেন? একদলীয় প্রাধান্যযুক্ত বহুদলীয় ব্যবস্থা, এ কথা বলেছেন অ্যালান বল। মানে অ্যালান বল খুব এই অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার। 22 নম্বর, রাজনৈতিক দল হওয়ার জন্য কত শতাংশ ভোট সংগ্রহ করতে হবে? 6% ভোট। 23 নম্বর প্রশ্ন, এনডিএ পুরো নাম কি? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। 24 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কবে হয়? 1951-52 সালে। অপশানে যদি 51 থাকে, 52 থাকে, 53 থাকে তাহলে 52 দিবে, আর 51-52 থাকলে উভয়। ভাষাভিত্তিক দল কারা কারা ভাষাভিত্তিক দল? নিম্নলিখিত কোনটি ভাষাভিত্তিক দল? এরকম থাকবে, তোমরা 4টা পড়ে, টিডিপি, তেলেগু দেশম পার্টি, ডিএমকে আর এআইএডিএমকে। কাস্ট ইন ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন? রজনী কোঠারি লিখেছেন এই বইটি। এবার পরের প্রশ্ন, কোনটি ইংল্যান্ডের রাজনৈতিক দল? মানে একটি ইংল্যান্ডের রাজনৈতিক দলের নাম লেখো। উত্তর মনে রাখবে লেবার পার্টি। ভারতের একটি ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দলের নাম লেখো। উত্তর হবে জাতীয় কংগ্রেস। ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম কি? উত্তর জাতীয় কংগ্রেস। ভারতে এখনও পর্যন্ত কয়টি লোকসভা নির্বাচন হয়েছে? 2024 পর্যন্ত 18টি। বিজেপি দলটি কবে তৈরি হয়? মনে রাখবে 1980 সালে। 32 নম্বর প্রশ্ন, ভারতের জনসংঘ মানে ভারত জনসংঘ হবে কে প্রতিষ্ঠা করেন? ভারত জনসংঘ প্রতিষ্ঠা করেন শ্যামাপ্রসাদ মুখার্জি। 33 নম্বর প্রশ্ন, ভারতে কবে জোট সরকার হয়? 1977 খ্রিস্টাব্দে জোট সরকার প্রথম হয়। ইউপিএ এর পুরো নাম কি? ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। এরপর 35 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আঞ্চলিক দলের নাম ডিএমকে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক দলের নাম টিএমসি। 37, ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালে। ইন্ডিয়া, এবার নতুন করে একটা জোট হলো ইন্ডিয়া। এই জোটের পুরো নাম কি? ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। 39, রাজনৈতিক দল আদর্শের দালাল, এ কথা কে বলেছেন? এ কথা বলছেন লাওয়েল। 39টা প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা পড়ে যাবে। এরপর তোমরা চলে এসো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে আমরা বেস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের বলছি, লিখে রাখবে, তোমরা অবশ্যই পড়ে নেবে। রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? 1953 সালে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, এটা মনে রাখবে। কোন অপারেশনের মাধ্যমে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয়? মনে রাখবে অপারেশন পোলোর মাধ্যমে 1948 সালে। হায়দ্রাবাদ কিন্তু ভারতের সাথে ছিল না, ভারত স্বাধীন হওয়ার পর হায়দ্রাবাদ ভারতের সাথে যুক্ত হয় 1948 সালে। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি? অন্ধ্রপ্রদেশ। 1953 সালে হয়েছিল এটা। কাশ্মীর কবে ভারতের অন্তর্ভুক্তি হয়? মনে রাখবে 1947 সালে 26শে অক্টোবর। রাজা হরি সিং ছিল কাশ্মীরের রাজা। সংবিধানের কত নম্বর বা কোন ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়? রিসেন্টলি হলো 370 নম্বর ধারা। 6 নম্বর প্রশ্ন, মণিপুর কবে ভারতের সঙ্গে সংযুক্ত হয়? 1949 সালে, এটা মনে রাখবে। পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম কে উত্থাপন করেন? চৌধুরী রহমত আলী, এটা মনে রাখবে। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? 1946 সালের 9 ডিসেম্বর, এটা অবশ্যই মনে রাখতে হবে। পুনর্বাসন নীতি কে ঘোষণা করেন? জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ভারতের লৌহ মানব বা বিসমার্ক বা ভারতের বিসমার্ক কাকে বলা হয়? বলা হয় বল্লভভাই প্যাটেলকে। অর্থাৎ বল্লভভাই প্যাটেল কে ছিল ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। পরীক্ষায় যদি আসে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে? উত্তর হবে বল্লভভাই প্যাটেল। ট্রেন টু পাকিস্তান, দারুণ একটা বই আমার পড়া, কে লিখেছেন? খুশবন্ত সিং, দারুণ একটি বই। উদ্বাস্তুদের বন্ধু নামে কে পরিচিত? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, উদ্বাস্তুদের বন্ধু। দ্বিজাতি তত্ত্বের জনক কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মোহাম্মদ আলী জিন্না। সীমন্ত গান্ধী কাকে বলা হয়? ইতিহাস থেকে পড়েছো, খান আব্দুল গফফর খানকে। নেহেরু লিয়াকত চুক্তি, যার অপর নাম দিল্লি চুক্তি, কেন স্বাক্ষরিত হয়? উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য এটা স্বাক্ষরিত হয়েছিল। উদ্বাস্তু এই গ্রন্থের লেখককে? হিরণময় বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে। রেডক্লিফ লাইন আছে কোন কোন দুটি দেশের মধ্যে? ভারত এবং পাকিস্তানের মধ্যে। মুসলিম লীগের জন্ম কবে হয়? 1906 সালে মুসলিম লীগের জন্ম হয়। এরপরে প্রশ্ন লক্ষ্য করো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? রামসে ম্যাকডোনাল্ড।
পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম কে উত্থাপন করেছিলেন? চৌধুরী রহমত আলী নামে ব্যক্তি। 21 নম্বর প্রশ্ন, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত কোন দুটি রাজ্য বাংলা এবং পাঞ্জাব? 22 নম্বর প্রশ্ন, মণিপুর ভারতের সংযুক্ত হয় কবে? 1949 খ্রিস্টাব্দে। হায়দ্রাবাদ ভারতের কবে অন্তর্ভুক্ত হয়? মনে রাখবে হায়দ্রাবাদ 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সঙ্গে যুক্ত হয়। 24 প্রশ্ন, ভারতে ভাষার ভিত্তিতে গঠিত সর্বশেষ রাজ্যের নাম কি? তেলেঙ্গানা। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন পার্লামেন্টে পাস করা হয় কবে? 1947 সালের 4ই জুলাই। মনে রাখবে, তোমরা যদি পরীক্ষায় 18 জুলাই পাও তাহলে সেটাও অপশন হবে। আইনটি পাস হয়েছিল 1947 সালের 18 জুলাই, এটাও মনে রাখতে পারো। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বা ভারত স্বাধীন হলো এই বইটি কে লিখেছেন? মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন, অমরজীবী উপাধি, অমরজীবী কাকে বলা হতো? পাত্তি শ্রীরামালু, পাত্তি পকা তৈত্তরিসি, পাত্তি শ্রীরামালুকে বলা হতো অমরজীবী। উদ্বাস্তু কথার অর্থ কি? উদ্বাস্তু কথার অর্থ বাস্তু থেকে উৎখাত করা। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা বা ম্যাপ যেটা রেডক্লিফ লাইন আছে, কে এঁকেছিলেন? লাইনটি এঁকেছিলেন সিরিল রেডক্লিফ নামে ব্যক্তি। পরের প্রশ্ন, বর্তমানে ভারতে কয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে? 28টি রাজ্য আছে এবং 28-এর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। এরপরে প্রশ্ন, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা কবে ঘোষিত হয়? 1947 সালের 3রা জুন মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা ঘোষিত হয়েছিল। সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে কোন রাজ্য প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় বা কোন রাজ্যে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়? মনে রাখবে, মণিপুর রাজ্যে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর তোমরা লক্ষ্য করো তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, এনপিটি কবে স্বাক্ষরিত হয়? 1968 সালে এনপিটি স্বাক্ষরিত হয়। 2 নম্বর, সন্ত্রাসবাদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ টেরের থেকে বা টেরের শব্দের অর্থ কি? ভয় থেকে, TERRERE থেকে সন্ত্রাসবাদ শব্দটি এসেছে। কোন ধরনের নিরাপত্তা বেশি বিস্তৃত? মনে রাখবে যে অপ্রথাগত নিরাপত্তা হলো বেশি বিস্তৃত। 4 নম্বর প্রশ্ন, ক্ষমতা ভারসাম্য কোন নিরাপত্তার মধ্যে পড়ে? প্রথাগত নিরাপত্তার মধ্যে ক্ষমতার ভারসাম্য পড়ে। ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষার প্রকল্পটির নাম কি? স্মাইলিং বুদ্ধ। 6 নম্বর প্রশ্ন, ডিজিটাল হামলা থেকে রক্ষা করে সাইবার নিরাপত্তা। 7 প্রশ্ন, সাইবার নিরাপত্তার প্রধান লক্ষ্য তথ্য সুরক্ষা করা। এর পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বসুন্ধরা সম্মেলন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বা আর্থ সামিট সম্মেলন হয় 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। পরের প্রশ্ন, পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে সবথেকে বড় প্রতিবন্ধকতা হলো বিশ্ব উষ্ণায়ন। পরের প্রশ্ন, জাতীয় নিরাপত্তা শতত্ন অর্থ হলো বিদেশি শাসন থেকে স্বাধীনতা। বিদেশি শাসন থেকে স্বাধীনতা, একথা কে বলেছেন? একথা বলেছেন হ্যারাল্ড ল্যাসওয়েল নামে বিখ্যাত একজন ব্যক্তি। অভ্যন্তরীণ নিরাপত্তা হলো দেশের ভিতরের নিরাপত্তা। পরের প্রশ্ন, স্মাইলিং বুদ্ধ প্রকল্পটি সংগঠিত হয় কবে? 1974 সালে রাজস্থানের পোখরানে। পরের প্রশ্ন, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি কারণ হচ্ছে অভিবাসন। অভিবাসন হলো রাষ্ট্র নিরাপত্তা বিঘ্নিতের একটি কারণ। পরের প্রশ্ন লক্ষ্য করো, কোন ধরনের নিরাপত্তাকে বিশ্ব নিরাপত্তা বলা হয়? অপ্রথাগত নিরাপত্তা। শারীরিক আক্রমণ বা হিংসাত্মক আক্রমণ থেকে মানুষকে রক্ষা করার জন্য কী ধরনের নিরাপত্তা দরকার? ব্যক্তিগত নিরাপত্তা। পরের প্রশ্ন, মুম্বাইয়ের 26/11 ঘটনায় যে জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল তাদের নাম লস্করে তৈয়বা বা লস্করে তৈয়বা, যেটা পহেলগাম ঘটনার সঙ্গে যুক্ত আমরা পেয়েছিলাম। LTT কোন দেশের জঙ্গি গোষ্ঠী? শ্রীলঙ্কার জঙ্গি গোষ্ঠী। IOM এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন। 2008 সালে এটা তৈরি হয়েছিল। অনুন্নত দেশের শিক্ষিতরা উন্নত দেশে যাওয়ার ঘটনাকে কী বলা হয়? ব্রেন ড্রেন বলা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের শিক্ষিত লোকগুলো যখন আমেরিকায় গিয়ে কাজ করে তখন তারা কি হয়? ব্রেন ড্রেন হয়। অবশ্যই মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অভিবাসীদের দেশ বলা হয় কাকে? আমেরিকাকে বলা হয়। নিচে আছে, দারিদ্রতা শব্দটি কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ পাউপ্যাটাস থেকে দারিদ্রতা শব্দটি এসেছে। রামসার সম্মেলন কিসের সাথে যুক্ত? জলাভূমির সাথে যুক্ত। 1971 সালের 2 ফেব্রুয়ারি রামসার সম্মেলন বলা হয়। কোয়াড এর সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো। কোয়াড এর মধ্যে আছে ভারত, জাপান, অস্ট্রেলিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্র কোয়াডের সদস্য। জাতিপুঞ্জ মানব নিরাপত্তার কয়টি উপাদান চিহ্নিত করেছেন? 7টি উপাদান চিহ্নিত করেছেন। এটা ভুল ভেবে 9 ভাবো না, 7টি। আল কায়দা জঙ্গি গোষ্ঠীর অনলাইন পত্রিকার নাম কি? ভয়েস অফ জিহাদ।
পরের প্রশ্ন, অভিবাসনের একটি পরিবেশগত কারণ লেখো। উত্তর, ভূমিকম্প। বিশ্ব নিরাপত্তা ধারণা উদ্ভূত হয় কবে? 1990 সালে। পরের প্রশ্ন, বিশ্ব শান্তি রক্ষায় ভূমিকা রাখে কারা? শান্তিরক্ষা বাহিনী বিশ্ব শান্তি রক্ষায় ভূমিকা রাখে। দ্বিতীয় অধ্যায়ে তোমরা মনে রাখবে 1 নম্বর প্রশ্ন, আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়? 1941 সালে 14 আগস্ট। তেহরান সম্মেলন কবে হয়? 1943 সালে হয় তেহরান সম্মেলন। এরপরে মনে রাখবে ইয়াল্টা সম্মেলন কবে হয়? 1945 সালে হয় ইয়াল্টা সম্মেলন। পরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কবে হয়? 1945 সালে 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ হয়। ওই জন্য জাতিপুঞ্জ দিবস কবে পালন করা হয়? 24শে অক্টোবর জাতিপুঞ্জ দিবস পালন করা হয়। পরে প্রশ্ন, জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানের নাম কী ছিল? জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানের নাম জাতিসংঘ। এর পরের প্রশ্ন, কয়টি দেশের প্রতিনিধিরা জাতিপুঞ্জে স্বাক্ষর করে? উত্তর হবে 5টি দেশের প্রতিনিধিরা। জাতিপুঞ্জের সনদে কয়টি অধ্যায় আছে? 19টি অধ্যায় আছে। জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে? 111টি ধারা আছে জাতিপুঞ্জের সনদে। ইউএনও এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস শব্দটি কে চয়ন করেন? রুজভেল্ট চয়ন করেন। এরপরের প্রশ্ন তোমরা মনে রাখবে এখানে যে সম্মিলিত জাতিপুঞ্জের যে 6টি অঙ্গ আছে তাদের সদর দপ্তর মনে রাখবে, সবার সদর দপ্তর হবে নিউ ইয়র্কে। তাহলে সাধারণ সভার সদর দপ্তর নিউ ইয়র্ক, নিরাপত্তা পরিষদের সদর দপ্তর নিউ ইয়র্ক, আর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদর দপ্তর নিউ ইয়র্ক, কর্ম দপ্তরের সদর দপ্তর নিউ ইয়র্ক, ওসি পরিষদের নিউ ইয়র্ক, ওসি পরিষদের সদর দপ্তর নিউ ইয়র্ক। শুধুমাত্র মনে রাখবে বিচারালয় এর সদর দপ্তর নেদারল্যান্ডের হ্যাগ শহরে। বাকি 5টার সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। অবশ্যই মনে রাখবে যে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ডের হ্যাগ শহরে। পরের প্রশ্ন, সাধারণ সভার বর্তমান সদস্য কত? 193 জন। সাধারণ সভায় কতজন সভাপতি থাকে? 1 জন সভাপতি থাকে। সাধারণ সভায় কতজন সহসভাপতি থাকে? 21 জন সহসভাপতি থাকে। সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? 5 জন প্রতিনিধি পাঠাতে পারে। সাধারণ সভায় প্রত্যেকটি রাষ্ট্র কয়টি ভোট দিতে পারেন? 1টি ভোট দিতে পারেন। এটাও ইম্পর্টেন্ট। সাধারণ সভায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, শান্তির জন্য ঐক্যের প্রস্তাব কবে গৃহীত হয়? 1950 সালে শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয়। পরের প্রশ্ন, সাধারণ সভাকে গল্প গুজবের আসর কে বলেছেন? এই কথা বলেছেন গেটেল। সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলেছেন গেটেল। কাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলা হয়? সাধারণ সভাকে। পরের প্রশ্ন, সাধারণ সভার অধিবেশন মানে বছরে কয়বার হয়? মনে রাখবে বছরে 1বার বসে। নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্য কয়জন? নিরাপত্তা পরিষদের 15 জন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5 জন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য 10 জন। এই 5টা স্থায়ী সদস্যর নাম মনে রাখবে। পরীক্ষায় আসবে যে চীন নিরাপত্তা পরিষদের কেমন সদস্য? স্থায়ী, অস্থায়ী না কোনোটি নয়? উত্তর হবে স্থায়ী বা নিম্নলিখিত কে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? এইভাবে এই 5টা নাম, চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া, এই 5টা নাম মনে রাখবে। ইংল্যান্ড বা ব্রিটেন। কাফের একটা সূত্র দিয়েছিলাম, আমার ক্লাসগুলো দেখলে তোমরা এটা অবশ্যই মনে রাখতে পারবে। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের সদস্যরা কতজন প্রতিনিধি পাঠাতে পারে? নিরাপত্তার সদস্যরা 1 জন প্রতিনিধি পাঠাতে পারে। পরের ইম্পর্টেন্ট প্রশ্ন, নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায়? যেটা বললাম নিউ ইয়র্কে। ভিটো শব্দের অর্থ কি? অসম্মতি জ্ঞাপন করা। পরের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য কয়জন? অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য 54 জন। ইউনেস্কো এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হবে ইউনেস্কোর সদর দপ্তর। পরের প্রশ্ন, ILO এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। পরের প্রশ্ন, ILO বা আন্তর্জাতিক শ্রমসংস্থার সদর দপ্তর কোথায়? মনে রাখবে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। পরের প্রশ্ন, WHO এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পরের প্রশ্ন, IMF এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হবে IMF এর সদর দপ্তর। আমার অফলাইনের কোনো এক স্টুডেন্টের লেখা, ওই জন্য লেখাগুলো তোমরা অবশ্যই ধরার চেষ্টা করবে। IMF এর সদর দপ্তর হলো ওয়াশিংটনে, আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হলো IMF এর পুরো নাম। যা WTA এর পুরো নাম কি? WTO এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এরপরের প্রশ্ন, WTO এর সদর দপ্তর কোথায়? মনে রাখবে জেনেভায় বা সুইজারল্যান্ড যেটা আছে, সুইজারল্যান্ডের জেনেভায়। এরপরের প্রশ্ন তোমরা একেবারে চলে যাও, আন্তর্জাতিক বিচারালয়ে কতজন বিচারপতি নিয়ে গঠিত বা কতজন বিচারপতি থাকেন? 15 জন বিচারপতি থাকেন। আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতিগণ কত বছরের জন্য নির্বাচিত হয়? 9 বছরের জন্য নির্বাচিত হয়। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? যেটা বললাম আমি, নেদারল্যান্ডের হেগ শহরে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কাকে বলা হয়? মহাসচিবকে বলা হয়। চক্ষু এবং কানের মতো কে কাজ করে? মহাসচিব। জাতিপুঞ্জের প্রধান প্রশাসক কে? মহাসচিব। মহাসচিবের কার্যকালের মেয়াদ কয় বছর?
5 বছর মহাসচিবের কার্যকালের মেয়াদ। ইউএনও এর বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুটেরেস বা অ্যান্টোনিও গুটারেস বা অ্যান্টোনিও গুটেরেস, মনে রাখবে অ্যান্টোনিও, কথাটা যেন মনে থাকে পরীক্ষার জন্য। অর্জফলা আকার নয়টরেসি অ্যান্টোনিও। পরের প্রশ্ন, বর্তমানে ওসি এলাকার সংখ্যা কত? ওসি এলাকা নাই, এর জন্য শূন্য হবে সঠিক উত্তর। ইউএনওর সদস্য নয় এমন একটি দেশের নাম লেখো, সঠিক উত্তর হবে ভ্যাটিকান সিটি। এই কয়েকটা প্রশ্ন তোমরা সেখান অধ্যায় থেকে অবশ্যই রেডি রাখবে। অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নগুলো রেডি করে যাবে, যেমন ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল কে বলেছেন? উত্তর ফ্রিডম্যান। পরের প্রশ্ন, সল্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। পরের প্রশ্ন, সল্ট 2 চুক্তি স্বাক্ষরিত কবে হয়? 1979 সালে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1961 সালে। পঞ্চশীল নীতি স্বাক্ষর হয় কোন দুটি দেশের মধ্যে? ভারত ও চীনের মধ্যে। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহার করা হয় কোন যুদ্ধে? ঠান্ডা যুদ্ধে। পরের প্রশ্ন, আকস্মিকভাবে বলপূর্বক সরকারের পরিবর্তনকে, হঠাৎ সরকার পরিবর্তনকে কি বলা হয়? কুদেতা বলা হয়। মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1938 সালের 29 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, মার্কিন প্রশাসন কাকে সামাজিক সাম্রাজ্যবাদী বলেছেন? সোভিয়েত ইউনিয়নকে। পরের প্রশ্ন, SEATO কবে গঠিত হয়? 1954 সালে। পরের প্রশ্ন দেখো, কোরিয়া যুদ্ধ কবে হয়? 1950 সালে হয়েছিল কোরিয়া যুদ্ধ। কয়েকটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দেখে রাখবে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939 সালে। ঠান্ডা লড়াইয়ের ঘোষণা কে করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি কে কবে প্রথম ব্যবহার করেন? বার্নার্ড বারুচ 1947 সালের 16 এপ্রিল। ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছেন? বার্নেট। ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছেন? ফ্রিডম্যান। ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল কে বলেছেন? ফ্রিডম্যান। ঠান্ডা যুদ্ধকে যুদ্ধহীন যুদ্ধ কে বলেছেন? ওয়াল্টার রেমন্ড নামে একজন ব্যক্তি। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের কয়টি পর্যায়? ঠান্ডা লড়াইয়ের হচ্ছে টোটাল 6টি পর্যায়। পরের প্রশ্ন, নেটো চুক্তি কবে হয়? 1949 সালের এপ্রিল নেটো চুক্তি হয়েছিল। ওয়ারশো চুক্তি কবে হয়? 1955 সালের 14 মে ওয়ারশো চুক্তি হয়। নেটো জোটের পাল্টা জোটের নাম কি? ওয়ারশো। নেটো এর পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কোন সম্মেলনের ফলে ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়? পটসডাম সম্মেলনের ফলে। প্রথমে নেটোর কতজন সদস্য দেশ ছিল? 12 জন সদস্য। লৌহ যৌবনিকা তত্ত্ব কে দিয়েছেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। ঠান্ডা লড়াইয়ের দুটি পদ্ধতির নাম লেখো, একটা হচ্ছে প্রক্সি ওয়ার বা প্রক্সি যুদ্ধ, আর একটা কূটনীতি। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি ট্রুম্যানের পর রাষ্ট্র সচিব কে হয়েছিলেন? জর্জ মার্শাল। পরের প্রশ্ন, কমিনফর্মের প্রোনাম কি? কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। পরের প্রশ্ন, কমিনফর্ম কবে গঠিত হয়? 1947 সালের 5ই অক্টোবর। পরের প্রশ্ন, কমিনফর্ম কয়টি দেশ নিয়ে গঠিত হয়? 9টি দেশ নিয়ে কমিনফর্ম গঠিত হয়, কমিউনিস্ট দেশ নিয়ে। সিয়াটো এর প্রোনাম কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। পরের প্রশ্ন, বার্লিন অবরোধ কে শুরু করেন? স্তালিন বার্লিন অবরোধ করেছিলেন। পরের প্রশ্ন, গ্লাসনস্ত এবং পুরস্তয়িকা নীতি কে দেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মিখাইল গর্বাচেভ। দাতাত কি? উত্তেজনা প্রশমন করা বা পুরানো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠাতাকে দাতাত বলা হয়। সুয়েজ সংকট কবে হয়? সুয়েজ সংকট 1956 সালে হয়েছিল। কিউবা সংকট 1962 সালে হয়েছিল। কার নেতৃত্বে কিউবায় সমাজতান্ত্রিক প্রতিষ্ঠিত হয়? ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে। ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি? দাতাত। পরের প্রশ্ন, এগুলো জেনেভা সম্মেলন কবে হয়? 1954 সালে হয়েছিল জেনেভা সম্মেলন। পঞ্চশীল নীতি কবে হয়? 1954 সালে হয় পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতি কে ঘোষণা করেন? জওহরলাল নেহেরু। বান্দুং সম্মেলন কবে হয়? 1955 সালে হয়েছিল বান্দুং সম্মেলন। জোট নিরপেক্ষ নীতি কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? এটা হবে জওহরলাল নেহেরুর মস্তিষ্ক প্রসূত। জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য কতজন? 120 জন জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য। NAM নামের পুরো নামকে? নন এলিজেন্ট মুভমেন্ট নামের পুরো নাম। তৃতীয় বিশ্বের প্রধান দেশ কোনটি? তৃতীয় বিশ্বের প্রধান দেশ ভারত। বেলগ্রেড সম্মেলন কবে হয়? 1961 সালে। নিউ এর পুরো নাম কি? নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার হলো নিউ এর পুরো নাম। এর পরের প্রশ্ন তোমরা লক্ষ্য করো, বান্দুং সম্মেলনে কয়টি নীতি গ্রহণ হয়েছিল? 10টি নীতি গ্রহণ হয়েছিল। দাতাত নীতির প্রবক্তাকে? হেনরি কিসিঙ্গার হলো দাতাত নীতির প্রবক্তা। জোট নিরপেক্ষ আন্দোলনের নুরকুমা কোন দেশের? এখান থেকে একটা প্রশ্ন আসবে যে জোট নিরপেক্ষ আন্দোলনের যে দেশগুলো ছিল কে কোন দেশে ছিল? ঘানা থেকে কে? ভারত থেকে কে?
এগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে যে জোট নিরপেক্ষ আন্দোলন নুরকুমা কোন দেশে ছিল, ঘানার। জোট নিরপেক্ষ আন্দোলনে যুগোস্লাভিয়ার কে ছিল, মার্শাল টিটোর ছিল। ভারত থেকে জওহরলাল নেহরু। এইভাবে যে প্রশ্নগুলো আছে তোমরা রেডি করে যেও এবং আশা করছি তোমরা ভালো পরীক্ষা দিবে। এরপর তোমরা এক্সট্রাভাবে বর্তমান কিছু সদস্য এটা একটু দেখে যেও, তো যেমন সার্কের বর্তমান সদস্য 8টি, ব্রিক্সের বর্তমান সদস্য 11টি, পরেরটা দেখো ওপেকের বর্তমান সদস্য 12টি, ন্যাটো এর বর্তমান সদস্য 32টি, NAM নাম নন এলিজেন্ট মুভমেন্ট এর বর্তমান সদস্য 121টি, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর বর্তমান সদস্য 191টি। এই সদস্যগুলো তোমরা অবশ্যই দেখে যাও। আশা করি সাজেশন থেকে তোমরা অবশ্যই কমন পাবে এবং তোমরা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা অনেক সুন্দর এবং ভালো মতো দেবে, এটা আশা করি সাজেশনটা রাখছি এবং সাজেশনটা তোমরা অবশ্যই পড়ে যাবে। ততক্ষণে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো মতো পরীক্ষা দিও। থ্যাংক ইউ সো ভেরি মাচ।